প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি চেষ্টা। সেনাপ্রধান আপনাকে বলছি, সেনাপ্রধান এই মুহূর্তে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। পদসোপানে তিনি যদিও সর্বোচ্চ নন, কিন্তু তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। প্রধান উপদেষ্টাও সেনাপ্রধানকে আমলে নেন, মহামান্য রাষ্ট্রপতিও সেনাপ্রধানকে আমলে নেন। তাকেই বলছি, আর কাউকে বলবো না। প্রধান উপদেষ্টাকেও বলবো না, মহামান্য রাষ্ট্রপতিকেও বলবো না। কারণ সেনাপ্রধান এতটাই প্রভাবশালী, কদিন আগে দেখলেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ফরেন অফিস কনসালটেশন সেন্টার FOCCর বৈঠকে এলেন। নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করলেন, প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। কিন্তু নিয়মের বাইরে গিয়ে তিনি সেনাপ্রধানের সাথে তার বাসভবনে বৈঠক করে দেখা করে তিনি কিন্তু উড়াল দিয়েছেন ইন্ডিয়ার উদ্দেশ্যে। তাহলে বুঝুন প্রভাবটা কেমন। কেন দেখা করলেন, কি আলাপ হলো, এগুলো বিস্তারিত গণমাধ্যমে আসেনি। কিংবা সেনাপ্রধানের সাথে বৈঠক করেও সেনাপ্রধান কিংবা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও কোনো ব্রিফিংয়ে কোনো কথা বলেননি। তারাই জানেন কি বৈঠক, কি আলোচনা হয়েছে। অনেকে অনুমান করছে, এটা সেটা বলবার চেষ্টা করছে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে বাইরে আলাপের বিষয় যায় না। যারা অনুমান নির্ভর কথা বলছেন তারা তাদের মতো করে বলছেন। অনেকে অনেক কথা বলেন এরকম। তাকে কাজে যেটি বলছি যে সেনাপ্রধান সবচেয়ে প্রভাবশালী। আপনাকেই বলছি যে দেশ কোথায়, দেশ এখন কেমন আছে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে দেশ কেমন ছিল, এখন কেমন আছে। বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন, সেনাপ্রধান এবং দেশবাসী। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি নিজেকে দেশপ্রেমিক নাগরিক শতভাগ বলতে পারি। কোনো দলের পক্ষে না থাকলেও আমি দেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমার রক্তের শিরায় শিরায় মুক্তিযুদ্ধের উপলব্ধি আছে। আমি মুক্তিযুদ্ধ দেখে নেই, কিন্তু পাট নিয়ে আমার শিরায় ঢুকিয়েছি সেই পাট। সেই জায়গা থেকে আমি সেনাপ্রধানকে প্রশ্ন করতে চাই যে দেশ কেমন আছে আমরা দেখতে পাচ্ছি। সেনাপ্রধান, আপনি তো বলেছিলেন 5 আগস্ট আমি দায়িত্ব নিচ্ছি, আর কোনো রক্তপাত নয়, আর কোনো গুলি নয়। আপনি দায়িত্ব নিলেন। আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে একটা অসহিষ্ণু পরিবেশ ছিল, অস্থিতিশীল পরিবেশ ছিল, যে পরিবেশটা হয়তো ভালো হবে। আপনি দায়িত্ব নিলেন, একদল লোককে দায়িত্ব দিলেন দেশ পরিচালনায়, আপনি আড়ালে চলে গেলেন, নেপথ্যে চলে গেলেন। আমি জানি না তারপর থেকে হয়তো আপনি 15 দিন 1 মাস এই সরকারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন, নিবিড়ভাবে কাছাকাছি ছিলেন। এরপর থেকে আপনাকে আর আমরা দেখি না সিনে। আপনি বলেছিলেন এক সাক্ষাৎকারে যে আপনি সপ্তাহে 1 দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। আমরা কিন্তু আর দেখি না এখন আপনি সপ্তাহে 1 দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের সাথে কি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে গেছে? টানাপোড়েন চলছে। সেনাবাহিনী এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিস্ময়কর ব্যাপার, আমরা গতকালকে কি দেখলাম, নারায়ণগঞ্জের একটি ব্যাংকের, রূপালী ব্যাংকের একটি শাখায় ব্যাংক ডাকাতি চেষ্টা হতে, একটা জিম্মি নাটক হতে। এবং এই জিম্মি নাটকটা যখন আমি শুনলাম, গণমাধ্যমে দেখলাম, তখন আমার মনে পড়ে গেল এই যে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর একটা সিনেমা দেখেছিলাম হয়তো 1.5 যুগ আগে, মেড ইন বাংলাদেশ। বিদ্রুপাত্মক, রাজনৈতিক বিদ্রুপাত্মক সিনেমা। এক বেকার যুবক জিম্মি করে একটি এলাকার প্রশাসনকে।
ওই এলাকার প্রশাসনের ডিসি এসপি থেকে শুরু করে যা সবাই আসে ওই জিম্মি নাটকের মধ্যে এসে ওই জিম্মি, ওই বেকার তরুণের যেখানে জিম্মি করেছেন সেখানে আসে সবাই, সবাইকে জিম্মি করে। আজকে মনে পড়ে গেল যে ব্যাংক ডাকাতি। আমি আমার জীবন কি বলবো, আমি মধ্য বয়স্ক মানুষ একজন, এই মুহূর্তে কৈশোর তারুণ্য পেরিয়ে এসেছি, 40 ঊর্ধ্ব একজন মানুষ। তো সেই জায়গায় আমি আমার জীবনে কখনোই এভাবে দিনে দুপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা হতে দেখিনি বা ডাকাতি হতেও দেখিনি। কালকে যে ডাকাতের চেষ্টা হলো, এখানে খুব বড় ধরনের একটা ম্যাচাকার ঘটতে পারত, অনেকগুলো প্রাণহানি ঘটতে পারত, নানান ঘটনা ঘটতে পারত। এই জিম্মি নাটক শেষে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে অস্ত্রসহ। পরে অবশ্য জানা গেল যে অস্ত্রগুলো খেলনা অস্ত্র, খেলনা পিস্তল। আজকাল দেশে বড্ড খেলনা অস্ত্রের ছড়াছড়ি দেখা যাচ্ছে, বলা হচ্ছে খেলনা অস্ত্র। এই যে যশোরে একটি ঘটনা ঘটল, সেখানেও জঙ্গি স্টাইলে একটা অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেখানেও দেখলাম যে খেলনা পিস্তল, খেলনা অস্ত্র। ভালো, দেশে খেলনা অস্ত্র হয়তো আজকাল খুব বেশি আমদানি হচ্ছে, কিন্তু খেলনা অস্ত্রের ভেতরেই তো প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর পাচ্ছি না আমরা। এই খেলনা অস্ত্রগুলো এত কোথা থেকে আমদানি হচ্ছে? পাকিস্তান থেকে নাকি চীন থেকে না কোন দেশ থেকে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দিনে দুপুরে আমি আমার জীবনে দেখিনি, আমার আগের জেনারেশন কেউ বলতে পারবে কিনা আমি জানি না, তবে আমরা ইতিহাসের পাঠ থেকে যেটি জানি যে ৭১-এর স্বাধীনতার ঠিক পরে পরে বাংলাদেশে এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এরকম একটা অস্থির অবস্থা ছিল, অস্বীকার করবার কোনো উপায় নেই। কারণ আমাদের ষড়যন্ত্র কিন্তু যুদ্ধের ময়দান থেকেই, এদেশীয় দোসররা, এবং তারা কোনোভাবেই চাইতো না যে দেশটা উঠে দাঁড়াক। কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি যেন থাকে সেটাই চাইতো তারা। তো সেই সময় হতো এমনটা আমরা শুনি, কিন্তু এই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার আগের অবস্থা থেকে ভালো করবার জন্য সেনাপ্রধান দায়িত্ব নিয়ে এদেরকে দায়িত্ব দিলেন। সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন দিনে দুপুরে ডাকাতি, এটা কি মানা যায়, বিশ্বাস করা যায়? আজকে বাংলাদেশ ভালো নেই। এই ডাকাতিটা সবচেয়ে বড় প্রমাণ দেয় যে বাংলাদেশ ভালো নেই। আরো ভুরি ভুরি প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে দেশ যে ভালো নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 অগাস্ট পরবর্তী সময়ে এখন পর্যন্ত শক্ত একটা ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি। পুলিশ তো দাঁড়াতেই পারেনি। আপনারা যারা বাংলাদেশের নাগরিক আছেন, মাঠে ঘাটে দেখলে এবং ঢাকা শহরে যদি দেখেন, এখনো বুঝতে পারবেন রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ পাবেন না। হয়তো সকালে আসে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে চলে যায়, দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যাবেলা ট্রাফিক পুলিশ পাবেন না, থাকলেও সেটা খুব সীমিত। হয়তো 2-1টা কনস্টেবল কোনো মোড়ে দাঁড়িয়ে আছে, সার্জেন্ট যারা তাদেরকে পাবেন না। অর্থাৎ কাজ করছে না এখন পর্যন্ত। কবে কাজ করবে? 4.5 মাস হয়ে গেছে, আর কি আশা করতে পারি যে কাজ করবে বা দাঁড়াবে না। এই যখন অবস্থা, এবং আরও ছিনতাই, চুরি, রাহাজানি এগুলো লেগেই আছে। চাঁদাবাজি, এই যে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল নিজেদেরকে পঙ্গু করবার জন্য কর্মীদের ঠান্ডা করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। দেশ জুড়ে দেদারসে চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে। আমার সাথে গতকালকেও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের। কেউ বলছে না যে না আমার এলাকা ঠিক হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। সবার সীমাহীন অভিযোগ যে দেশ শেষ। এই চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে, মামলা বাণিজ্য চলছে। তাহলে আমি আজকে প্রশ্ন করতেই এসেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আপনার বলিষ্ঠ কণ্ঠ, বলিষ্ঠ ভাষণ আমাদেরকে অনুপ্রাণিত করেছিল 5 অগাস্ট সময়টিতে, এবং আপনাদের সহযোগিতায় সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণটাকে হাতে নিয়ে
দেশ থেকে চলে যেতে পেরেছেন, আপনাদের সহযোগিতায় চলে গেছে। এই যে বিরোধী পক্ষ বলে যে পালিয়ে গেছে, পালিয়ে গেলে কি সেনাবাহিনীর সামরিক বাহিনীর সহযোগিতায় কি একজন যেতে পারেন? সেই সময় তো রাজনৈতিক নেতারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, বিভিন্ন ক্যান্টনমেন্টে। কই শেখ হাসিনা তো সেই জায়গা, শেখ হাসিনাকে নিরাপদে রাখবার জন্য পাশের দেশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এই জন্য সাধুবাদ, অন্ততপক্ষে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। নাহলে গণভবনে যদি তিনি থাকতেন আর আপনারা যদি এই যে আইন শৃঙ্খলা বাহিনী যদি উঠে যেত, কি হতো শেখ হাসিনা, শেখ রেহানার? যে মানুষটা প্রায় অর্ধ শতকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কম বলবো না, অর্ধ শতকবারই বলতে চাই, গুলির মুখ থেকে ফিরে এসেছে, গ্রেনেডের মুখ থেকে ফিরে এসেছে, সেই মানুষটা এবারও বেঁচে গেলেন, মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা। তো ঠিক আছে, তাকে সসম্মানে পাঠিয়েছেন, কিন্তু দেশের দায়িত্ব নিলেন, দেশ ভালো নেই কেন? এই প্রশ্নটা তো আমি আগেও বললাম যে এই প্রধান উপদেষ্টাকে করব না, রাষ্ট্রপতির কিছু করার নেই, রাষ্ট্রপতি এক প্রকার জিম্মি দশায় আছেন। তিনি যদি এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কথাই যদি কাজ না করেন, তার জীবন বিপন্ন হতে পারে যে কোনো মুহূর্তে। তো কাজেই এই দেশ তো আমরা দেখতে চাইনি। আজকে এই জন্যই মানুষ, দেশের বেশিরভাগ বিবেকবান মানুষ মনে করছে যে 5 আগস্ট পূর্ববর্তী সময় দেশ ভালো ছিল, ভালো চলছিল। শত শত অনলাইন জরিপে উঠে এসেছে, অফলাইন জরিপে উঠে এসেছে। কিন্তু আজ ভালো বলতে পারছে না। ভালো কারা বলছে? যারা মাঠে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, দুর্নীতি করছে, এবং যারা আওয়ামী লীগ বিরোধী, তারা বলছে। তারা কেন বলবে না? চাঁদাবাজি করে পয়সা ইনকাম হচ্ছে, দখলবাজি করে পয়সা ইনকাম হচ্ছে, চেয়ার দখল করে পয়সা ইনকাম হচ্ছে, তদবির করে পয়সা ইনকাম হচ্ছে। তারা তো এই বাংলাদেশটি চায়, যাতে আরো দীর্ঘদিন চাঁদাবাজি করে ধনাঢ্যতে পরিণত হওয়া যায়। সেনাপ্রধান কেন এমনটা হচ্ছে? বিশৃঙ্খল পরিস্থিতি ছিল 5 আগস্ট, নির্বাচিত প্রধানমন্ত্রী চলে গেলেন, পদত্যাগ না করেই চলে গেলেন। আজকে কারা আছে? দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই দেশটাকে বাঁচাতে হলে আপনাদেরই দায়িত্ব নিতে হবে। আমি এর আগের নানা বক্তব্যে বলেছি, আজও বলতে চাই যে আপনাদেরই দায়িত্ব নেওয়া ছাড়া, একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করে নির্বাচনী কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশ ভালো হবে না। আমি যদি নির্বাচনের কথা বলি, এই সরকার আপাদমস্তক আওয়ামী লীগ বিরোধী সরকার, আওয়ামী লীগ নিধন যজ্ঞের কারিগর সরকার। আওয়ামী লীগ খারাপ, কিছু লোক খারাপ, ধরে নিলাম টোটাল আওয়ামী লীগের 20% লোক খারাপ। আমি তো বিশ্বাস করি সামনের দিনে ওই 20%কে আওয়ামী লীগই বাদ দিয়ে দেবে, মাইনাস করবে। কিন্তু 80% মানুষ তো ভালো, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান ছিল। আওয়ামী লীগ শাসন আমলেও আমার বহু আওয়ামী লীগের সাথে কথা হতো, তারাও মানে সেই সময়ের শাসনকে মেনে নিতে পারতো না, দুঃখ প্রকাশ করত। কাজেই দেশ আজ এক্সট্রিম মুহূর্তে চলে গেছে পতনের। জঙ্গি উত্থান থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে সীমান্ত সমস্যা, কত দিকে মানুষের জীবনযাত্রার ব্যয় ভয়াবহভাবে বেড়ে গেছে। মানুষ না খেয়ে দিন রাতিপাত করছে, মানুষ বেকার হয়ে গেছে, কর্মসংস্থান নেই, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ নেই। এভাবে তো একটি দেশ চলতে পারে না দিনের পর দিন। তাই আমরা আশা করব এই অবস্থা থেকে 5 আগস্ট সময় থেকে আপনারা উদ্ধার করেছেন সেনাবাহিনী। আজকে এই 4.5 মাসে ভয়াবহ পরিস্থিতিতে নেমে গেছে, 5 আগস্ট সময় থেকেও আরও নিচে নেমে গেছে। এখান থেকে কি উদ্ধার করবার দায়িত্ব আপনারা নেবেন না? দায়িত্ব নেওয়া উচিত। আপনারা দায়িত্ব নিন, এবং দায়িত্ব নিয়ে বেশি সময় নেবেন না, 3 মাস। ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক সরকারটি হোক না কেন, সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার করতে হয়, সর্বশেষ
অবসরপ্রাপ্ত বিচারপতি বা রিজাইন দেওয়া বিচারপতি যদি বলি, ওবায়দুল হাসান, বিচারপতি ওবায়দুল হাসান, যাকে বল প্রয়োগ করে অপসারণ করা হলো। প্রয়োজনে তাকে দায়িত্ব দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে, এবং আপনারা উপদেষ্টা পরিষদেও থাকুন। উপদেষ্টা পরিষদে কে বা কারা থাকবে এটি তো বিষয় না, প্রধান উপদেষ্টা কে থাকবে সেটি বিষয়। তো কাজেই দয়া করে দেশের এই দুর্যোগকালে আপনারা দায়িত্ব নিন, সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।